এখানকার যারা স্থানীয় মানুষজন তারা কিন্তু চেরাপুঞ্জিকে সোহরা বলেই ডাকেন। এখানেও তেমন একজন বনদেবী আছেন যার নাম হচ্ছে কখনো লেপার্ড বা কখনো সাপের রূপ ধরেও এই জঙ্গলকে রক্ষা করে থাকেন। এটা হচ্ছে মেন রিচুয়ালের জায়গা ছিল জুবিন ক্ষেত্রম। এই আমার সামনে যে আঁকা ছবিটা আছে এটা এখান থেকে একটু এগিয়ে গিয়ে একটা জায়গা ছিল, এরকম একটা পাথরের ওপর জুবিনগড় বসে থাকতো, সেই ছবিটাই এখানে শিল্পী এঁকেছেন। মাওফাল নোম অবধি আমাদের যেরকম প্ল্যান ছিল ঠিক সেই অনুযায়ী আমরা চলেছিলাম আর কি। সেই ভিডিও আপনারা দেখেছেন এর আগের পর্বে। আর এই যে ভিডিওটা, এইটা কিন্তু আমরা যেরকমভাবে প্ল্যান করেছিলাম ঠিক সেইভাবে যায়নি। মানে একটা দিন আমরা চেরাপুঞ্জিতে না কাটিয়ে ঠিক করেছিলাম আমরা সোবারের রিভার সাইড ক্যাম্পে থাকবো। তারপরে যেখানে যেখানে যাব ভেবেছিলাম যে কেভ যেখানে যাব সেটা গিয়ে বন্ধ পেয়েছিলাম, আপনারা দেখেছেন। কাজেই এই ভিডিওটা অনেকটা ওরকম যে ধরুন আপনার কোনো প্ল্যানই কাজ করছে না, কিন্তু আপনি ঘুরতে এসছেন, আপনার হাতে একটা সময় আছে, তাহলে আপনি কি করবেন? আপনার প্ল্যান কাজ না করলে আপনি আপনার সেই যে জায়গাগুলো ভেবে রেখেছিলেন সেই জায়গা না দেখতে পারলে আপনি চলে যাবেন? তা তো নিশ্চয়ই করবেন না। তাহলে তার পরিবর্তে কি কি আমরা করলাম, কেমন ঘুরলাম, সেগুলোই থাকছে এই ভিডিওতে। আমরা নেমে এলাম আর আবার আমরা ধরলাম শিলং তুরা হাইওয়ে যেটা, সেটা, তাই তো মনুদা? ওকে, এই সেই রাস্তা। তাহলে আমরা রওনা দিচ্ছি একটা নতুন ডেস্টিনেশনে। সবাইকে একটু গুড মর্নিং করে দাও। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। আর আমরা এখন যাচ্ছি আরোয়া কেভ, চেরাপুঞ্জির খুব সুন্দর একটা কেভ। ওখান থেকে আমরা চলে যাব সোবারে গিয়ে আমরা নদীর ধারে আমরা রাত্রিবাস করবো। কাজে একটা জমজমাট সময় আমরা কাটাবো, আর এই সমস্ত কিছু থাকবে আমাদের এই ব্লগে। আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি অফবিট মেঘালয় ভ্রমণের গল্পে। আমরা নেমে এলাম আর আবার আমরা ধরলাম শিলং তুরা হাইওয়ে যেটা, সেটা, তাই তো মনুদা? ওকে, কালকে যে জায়গায় ওই মনোজদা স্ট্রবেরিগুলো কিনেছিল আমি ওখানে দাঁড়িয়ে বলছিলাম যে এইদিকের রাস্তাটা চেরাপুঞ্জি ডাউকি ওদিকে চলে গেছে, সেই অবধি আমরা আবার যাচ্ছি। গিয়ে সেখান থেকে কালকে যেখানে দেখালাম আমরা ডান দিকে বেঁকে যাব চেরাপুঞ্জি ডাউকির সেই রাস্তাতেই আমরা যাচ্ছি আর কি। এখন এই যে কাল যেখানে আমি দাঁড়িয়ে বলছিলাম সেই জায়গাটায় আবার এসে আমরা দাঁড়ালাম। এই যে সোজা ওই রাস্তাটা ধরে আমরা এসেছিলাম, ওটা হচ্ছে ইস্ট থেকে এসে আমরা একদম সোজা আবার এদিকে এই ইস্টের দিকেই যাচ্ছি, এদিকেই যাব আমরা, চেরাপুঞ্জি ডাউকি সব এদিকেই আমরা বলেছিলাম। আর ওই যে রাস্তাটা যেটা ওখান থেকে আসছে ওটা হচ্ছে ওয়েস্ট খাসি হিল, ওখান থেকেই আমরা আর কি এলাম। মানে আমরা পূর্ব থেকে পশ্চিম, আবার পশ্চিম থেকে পূর্ব। আমরা যে আজকে সকালে বেরিয়েছি আমরা কিন্তু ব্রেকফাস্ট করে বেরোয়নি, দারুণ খিদে পেয়ে গেছে। তা পথে তেমন খাবারের জায়গা নেই। আমাদের ড্রাইভার সাহেব বলছেন যে মাউডক ভ্যালি ভিউ পয়েন্ট এখান থেকে আধা ঘন্টা রাস্তা, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। ওখানে অনেক খাওয়ার জায়গা আছে, তো সেদিকেই আমরা যাচ্ছি। আমরা ছোট একটা কোনো টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। যে জায়গাটায় এসে আমরা দাঁড়ালাম এখানে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। আমরা এলাম হচ্ছে ওই দিকটা দিয়ে, আর এখানে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে এই যে এই দিকে এই একটু ওপর দিকে উঠে গেছে এই গাড়িগুলো যেখান থেকে আসছে, এটা হচ্ছে ডাউকির দিকে চলে গেছে। আপনারা যারা ডাউকি যাবেন তারা এই রাস্তাটা ধরবেন শিলং থেকে বা গুয়াহাটি থেকে আসলে। আর এই দিকের এই রাস্তাটা, এইটা যে রাস্তায় আমরা যাব, এই রাস্তায় আমরা যাব, এটা হচ্ছে চেরাপুঞ্জির রাস্তা। এই যে এখানে লেখা আছে সোহরা 31 কিলোমিটার। এখানকার যারা স্থানীয় মানুষজন
তারা কিন্তু চেরাপুঞ্জিকে সোহরা বলেই ডাকেন। আমরা জেনারেলি যারা বাইরে থেকে আসি তাদের কাছে চেরাপুঞ্জি নামটা জনপ্রিয়, স্থানীয় মানুষজনদের কাছে এটা সোহরা। এখানে এই ঝর্ণার জলগুলো এই সরু সরু পাইপ বেয়ে নেমে এসে এখানে স্থানীয় মানুষজন বালতিতে এই জলগুলো ভরেন। খাওয়ার জন্য, ঘরের কাজের জন্য এগুলো ব্যবহার করা হয়। এখানে লেখা আছে যে ওয়াশিং অফ ভেহিকলস ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড অল অ্যালং দ্য রোড। ওয়েস্ট খাসি হিলের ওদিকটায় যেমন নির্জন ছিল, দোকানপাট ছিল না, মানুষজন বেশি দেখা যাচ্ছিল না, এদিকটা কিন্তু একের পর এক ছোট ছোট ভিলেজ আমরা ক্রস করছি। এখানে অনেক দোকানপাট, হোটেল, খাওয়ার জায়গা সব কিছু আছে। ওদিকটা তুলনামূলকভাবে একদমই ফাঁকা ছিল আর কি। সবার দারুণ খিদে পেয়ে গেছে, আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর এই জায়গাটাকে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই ভিউ পয়েন্টটা, এখানে অনেক দোকানপাট, অনেক কিছু আছে এই জায়গাটায়। মানে যারা এই রুটে চেরাপুঞ্জি যান তাদের কাছে এটা খুব জনপ্রিয় জায়গা। মানে সকাল সকাল যারা শিলং থেকে বেরোন তারা কিন্তু এই জায়গায় এসে ব্রেকফাস্ট করেন। এটা একটা ব্রেকফাস্ট পয়েন্ট। এছাড়া ছোটোখাটো লোকাল জিনিসপত্র যেরকম থাকে আর কি সব জায়গায়, সেই সবও আছে। এইখানে খাবো, ঢুকে বললাম ছোট্ট একটা জয়েন্ট। মনোদা কি আছে এখানে, কি আছে? না তুমি কি? আলু পরোটা, আচ্ছা, গোবি পরোটা, ছোলে পুরি বলবো। ছোলে পুরি বলেছো, গুড, খুব ভালো জিনিস। ছোলে পুরিটা তাহলে চটপট দিয়ে দিক, যেরকম খিদে পেয়েছে। নালে এবার এই সামনে জলের বোতল আছে, এটাকেই চিবিয়ে না খেয়ে নি, এরকমই অবস্থা। হ্যাঁ, খাওয়ার এসছে আর আমরা সবাই বলে না আক্রমণ, ঠিক সেই মোড়ে গিয়ে লাফিয়ে পড়েছি। কেমন? ঠিক আছে, বেশ স্পাইসি। হ্যাঁ, এই ব্রিজটা ক্রস করে এলাম আর এদিকে হচ্ছে এই ভিউ পয়েন্ট, আর এই নিচের দিকে সিঁড়ি নেমে গেছে এরকম। এখানে একটা ফটোগ্রাফ পয়েন্ট আছে, আপনি ইচ্ছে করলে এখানকার লোকাল ড্রেস পরে এরকম ছবি তুলতে পারেন। এখানে এই যে মডেল দাঁড় করানো আছে, সুন্দর একটা ছোট্ট ট্রেল, সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে, দারুণ সুন্দর পরিবেশ আর কি। ট্র্যাডিশনাল ড্রেসে মানুষজন, খাসি ট্র্যাডিশনাল ড্রেস। ভিউ পয়েন্টে একদমই একটুখানি, ওই 150 মিটার মতো হবে আর কি, 100-150 মিটার মতো হবে, সামান্য একটু হাঁটা। আর এই হচ্ছে ভিউ পয়েন্টটা, অসাধারণ সুন্দর একটা জায়গা। আর ওই ওপর থেকে আমরা নেমে এলাম, গাড়ি টাড়িগুলো ওখানে রাখা আছে ওপরে সব, এইটুকু আপনাকে নেমে আসতে হবে। ওই দূরে ওখানে একটা বাঞ্জি জাম্পিং করার জন্য একটা পয়েন্ট করা আছে, আর তার ঠিক নিচে জিপ লাইন, এই পাহাড় থেকে ওই পাহাড়ে। দারুণ সুন্দর এই জায়গাটা। ভিউ পয়েন্টে তো ভিউ আছেই, আর যেখানে গাড়িগুলো পার্ক করা আছে তার উল্টো দিকের রেলিংয়ের সামনে থেকে একটা এই ধরনের ভিউ আছে। এখানে যে আমাদের গাড়িটা পার্ক করলাম, এখানে 30 টাকা করে একটা চার্জ নেয় পার্কিং চার্জ হিসেবে। এই মুহূর্তে বাইরেটা পুরোটাই মেঘলা, ভিউ পুরো গার্ড, এইরকম মেঘ যাচ্ছে, ভিউ আর কিছুই নেই আর কি। আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন, যেটা ছিল আরা কেভ বলে একটা জায়গা, সেখানে দেখবো বলে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে এটা বন্ধ। ভিতরে রোড মেনটেন্যান্সের কাজকর্ম হচ্ছে, সেই কারণে জনসাধারণের জন্য এখন এটা বন্ধ আছে। এই আমরা চেরাপুঞ্জির একদম যেটা মেন পয়েন্ট, প্রবেশদ্বার, তার সামনেটা দাঁড়িয়ে আছি। এটা ড্রাইভার সাহেব বলছে এটা হচ্ছে মেন জায়গা চেরাপুঞ্জির। এইদিকে একটা রাস্তা চলে গেছে, আরেকটা এইদিকে, আমরা এইদিকে রাস্তাটা ধরলাম ডান দিকের।
এখানে যে রাস্তায় এলাম আর কি, এখানে খালিকাই বলে একটা ফলস আছে আর কি, কিন্তু আমরা এইবার কোনো ঝর্ণায় যাব না আর কি। তার কারণটা আর কিছুই না, এই সময় তো জল থাকে না আর কি, কাজে সেগুলো দেখে মোটেই ভালো লাগবে না। সেই জন্য আমরা এই কেভগুলো দেখার ট্রাই করছিলাম। এই কেভটা তো হলো না, দেখি আরেকটা মনোজদা আরেকটা জায়গা বলছে, দেখছে মনোজদা আর কোন জায়গায় যাওয়া যায়। ওই কেভের রাস্তাটা থেকে একটু ওপর দিকে উঠে এসেই আমরা প্রথম যেখানে এলাম সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, এখানকার যেটা সোরার চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন সেখানে। আর এদিকে একটা স্কুল আছে, স্কুল ছুটি হয়েছে, বাচ্চারা সব বেরোচ্ছে দলে দলে। রামকৃষ্ণ মিশনের এই গেটটা তো বন্ধ, সেই জন্য আমি ঢুকে আপনাদের ভিতরে দেখাতে পারছি না। এখানে মনোজদা একজনকে জিজ্ঞেস করলেন যে আমরা একটু টেম্পেলটা দেখতে পাবো কি না, যেহেতু এখন স্কুল চলছে সেই জন্যে। তা উনি বললেন হ্যাঁ ঠিক আছে ঢুকে দেখুন। উনি নিয়ে যাচ্ছেন, এই যে যাচ্ছি, টেম্পেলটা এদিকে। ঢুকেই স্বামী বিবেকানন্দর একটা মূর্তি, আর নিচটা সুন্দর করে এইভাবে ফুল দিয়ে সাজানো আছে। আর এই হলো মূল টেম্পেলটা। ভিতরটা একদম শান্ত পরিবেশ ছিল, কয়েকজন বসে ধ্যানও করছিলেন, সেই জন্য ভিতরটায় আমি আর কোনো কথাবার্তা বলিনি, আপনাদেরকে দেখালাম জাস্ট। দারুণ সুন্দর একটা জায়গা, এই পরিবেশে এরকম একটা মন্দির। অবশ্যই এখানে কিছুক্ষণ সময় কাটালে আপনার মন শান্ত হবে। আর মন্দির থেকে বেরিয়েই উল্টো দিকে কিছুটা হেঁটে এসেই এইখানে একটা জায়গা, এটা একটা ভিউ পয়েন্ট। এখানে বোধহয় স্পোর্টস টোর্টসও সেই ধরনের অ্যাক্টিভিটি কিছু নিশ্চয়ই হয়। একটা খুব সুন্দর জায়গা, ছাত্রছাত্রীরা এখানে বসে অনেকে খাওয়া দাওয়া করছে, এখানে অনেকে বসে আছে। অনেকটা বড় একটা জায়গা, অনেকটা বড়, অনেকটা চড়া একটা জায়গা। এখানে লেখা আছে স্টেট রেন গজ স্টেশন। সত্যি এই জায়গাটা দারুণ, একটা ওপেন টেরেস, বিরাট বিরাট। একদম ওপেন কিন্তু না, রেলিং দেওয়া আছে, খোলা মেলা প্রচুর আর কি এই জায়গাটা। রেনফল রিপোর্ট ফর দ্য ইয়ার, এখানে সব রামকৃষ্ণ মিশন থেকেই এটা লেখা আছে, এই চার্ট, এই যে কোন মাসে কতটা রেনফল হয়েছে, এবং শুধু রেনফল না, টেম্পারেচার কত সেগুলোও লেখা আছে। ওপরে একটা মিউজিয়াম আছে, আমরা যাব, কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ মিউজিয়ামে ছবি তোলা মানা আছে। এখন টিফিন টাইম চলছে, এই বাচ্চারা ক্রিকেট খেলছে, দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর কি। আমরাও আমাদের স্কুলে এরকম সবাই মিলে স্কুল শুরু হওয়ার 1 ঘন্টা আগে চলে যেতাম ক্রিকেট খেলবো বলে, আর টিফিন টাইমে তো খেলতামই। সেই দিনগুলো মনে পড়ে গেল, দারুণ একটা দৃশ্য। পথে যেতে যেতে এই জায়গাটায় দাঁড়িয়ে পড়লাম, লেখা আছে সোরা। এই সামনের দিকটা এখনও খালি আছে, আর এদিক থেকে মেঘ আস্তে আস্তে আসছে। দারুণ সুন্দর একটা দৃশ্য। আর ওই ফাঁক দিয়ে এই ক্যামেরায় একটা ঝর্ণা সুতোর মতো ওপর থেকে পড়ছে, দারুণ লাগছে। আর মেঘগুলো তার ঠিক পাশে, দারুণ, এটা দারুণ। এইবার আমরা যে জায়গাটায় এলাম এটা একটা ইকো পার্ক। এই যে গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা, আর এখানে ঢোকার জন্যে পূর্ণবয়স্কদের 20 টাকা এন্ট্রি ফি আছে। এখানে গেস্ট হাউসও আছে ইকো পার্কের মধ্যে, বাইরেও দেখলাম গেস্ট হাউস আছে। ওদিকে ওয়াশরুম আছে, এদিকে ছোট ছোট কিছু দোকান যেরকম থাকে। এই যে স্থানীয় মানুষজন যে ধরনের জিনিসপত্র নিয়ে ট্যুরিস্ট স্পটে আর কি বসে থাকেন, সে ধরনেরই দোকানপাট। আর এইখান দিয়ে সিঁড়ি উঠে গেছে। ও আচ্ছা, এটার নিচে আরেকটা ধাপ আছে, তৈরি হচ্ছে একটা পার্কের মতো আর কি।
এই যে এদিকে ফোয়ারা, ওদিকে দোলনা আছে, কাজকর্ম চলছে আর কি। মানে এই রাস্তাটা সোজা ওই ভিউ পয়েন্টের দিকে চলে গেছে, আর মাঝে মাঝে এই গার্ডেনিং, এই দোলনা, স্লিপ, এখানে কিছু ফুল গাছের জায়গা, এগুলো করা আছে আর কি, যাতে ব্যাপারটা আরও দৃষ্টিনন্দন হয়। তবে কাজ চলছে, যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে তখন দারুণ লাগবে এই জায়গাটা। ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, তবে ওই যে যেটা বললাম, ভিউ পয়েন্ট একদম ঢাকা, ঘন মেঘ, ঝর্ণাগুলো এখান থেকে পড়ছে। এই যে সেভেন সিস্টার ফলস যেটাকে বলে, যে জায়গাটাকে, আমরা আসলে তার ঠিক ওপরের দিকটায় আছি একদম। ইকো পার্কটা হচ্ছে সেভেন সিস্টার ফলসের ওপরের অংশটা। ওই যে নিচে দেখা যাচ্ছে ঝর্ণা নামছে বেশ কিছু, অনেকগুলো। আমি এখান থেকে তো ওপর থেকে 1 2 3টে ধারা তো দেখতে পাচ্ছি, আর নিচে সরু রুপোলি সুতোর মতো সেগুলো গেছে। দুপাশে ঘন জঙ্গল, দারুণ, এরও একটা আলাদাই রূপ আছে। আর এদিকে ওই মেঘ আটকে আছে। এদিক থেকে এরকম জল আসছে দেখুন, এটা বর্ষার সময় পুরো ভর্তি থাকে, এটা একটা স্ট্রিম এরকম। এই জলটা এরমভাবে দেখুন, ওই ওই ওইখান দিয়ে, ওখানে আউটলেট মতো করা আছে, ওখান দিয়ে না বেরোচ্ছে, এবং ওটাই কিন্তু ওই যেটা নিচ থেকে যে ঝর্ণা দেখছেন সেটাকে দেখতে পাবেন যখন নামছে। আমি দেখাচ্ছি এখান দিয়ে সাইড একটা ভিউ আমি দেখাচ্ছি। পাথরের গা বেয়ে নামছে এই স্ট্রিম, এরকম অনেকগুলো স্ট্রিম এখানে আছে আর কি। আর এবার যাচ্ছি সব থেকে বড় যে স্ট্রিমটা, সেখানে ওই ওদিক থেকে জলটা বয়ে আসছে, এখান দিয়ে ঝাঁপিয়ে পড়ছে আর কি নিচের দিকে। চারিদিকে আস্তে আস্তে মেঘ ভেসে ভেসে আসছে। অদ্ভুত এক মায়াবী পরিবেশ, অদ্ভুত মায়াবী পরিবেশ এই জায়গাটায়, দারুণ জায়গা। যাওয়ার সময় আমাকে কথা দিয়েছিলাম যে খাবো, বলেছিল चना जोर गरम बहुत ज्यादा टेस्टी अच्छा से बनाई लड़की लड़का खाओ चना मस्त बनन टेस्ट वाह। बनाई 100% टेस्टी माई चना हम अच्छा बनाएंगे अच्छा बनाएंगे। বাহ, ভালো বানিয়েছে, হাসি খুশি ছেলে, বেশ সুর করে করে কবিতার ছন্দে ব্যাপারটা করলো, ভালো বানিয়েছে। আমরা এবার মাসুমাই কেভের দিকে, জায়গাটা বেশ হ্যাপেনিং মনে হয় এই জায়গাটা, হ্যাঁ। তো হ্যাপেনিং। সামনে কতগুলো ছেলে গান বাজনা করছে, একটা ছোট কিয়ক্স মতো বানানো আছে, সেখানে বসে ট্যুরিস্টদের জন্য ভালো ভাবনা। চারিদিকে এরকম দোকানপাট তো আছেই। এই হচ্ছে কেভে যাওয়ার রাস্তা, এখান দিয়ে এই উঠে গেছে, এটা এন্ট্রান্স। কিন্তু এখানে জুতো খুলতে হবে, ছেড়ে জুতোগুলো খুলতে হবে বলছে, ভিতরে জল আছে, সেই জন্য জুতোগুলো সব এখানে সবাই ছেড়ে ছেড়ে রাখছে আর কি জুতো। এই রাস্তা এরকম ওপর দিকে উঠে গেছে, ওপরে উঠতে হবে। কেভে যাওয়ার রাস্তা, টুপ টুপ করে জল পড়ছে, খুব সাবধানে যেতে হবে, পা স্লিপ করতে পারে এখানে, সেই জন্যই জুতোটা খোলার কথা বলেছিল ওরা। এই এরকম জায়গা, ভিতরে ঢুকছি, লাইট আছে, একদম যে লাইট নেই তা না। এই জায়গাটা কিন্তু খুব সাবধানে আসতে হবে, মানে জলে এতটাই পিচ্ছিল হয়ে আছে, স্টেপ যদি বেসামাল হয় তাহলে কিন্তু স্লিপ খেয়ে পড়ে যাবেন। এদিকটা এরকম, এইটুকু একটা বাঁধানো জায়গা আছে, স্ল্যাব মতো ফেলা আছে, কিন্তু খুব সরু এই যে জায়গাটা, এবার এখান দিয়ে পেরোতে হবে, এটা দারুণ সরু। ঠিক আছে, আগে পেরিয়ে নিই, তারপর ক্যামেরা অন করছি। বেশ আদিম পরিবেশ, ওপর থেকে এরকম জল পড়ছে,
বৃষ্টির মতো এই ব্যাপারটা। আর এই হচ্ছে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে আপনাকে যেতে হবে। সামনেও আবার একটা এরকম জায়গা যেখানে পুরো নিচু হয়ে যেতে হবে। তো আমি এবার আরেকটা এরকম জায়গায় এলাম যেখানে আবার স্ল্যাব পাতা আছে। এই ওখান দিয়ে এরকম উঠে আসার পরে এই জায়গাটা দাঁড়িয়ে এখান থেকে আবার এখানে সিঁড়ি আছে, সিঁড়ি নেমে গেছে, 2 ধাপ নামলেই সিঁড়ি দিয়ে আপনাকে নামতে হবে। বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। অনেকদিন পরে এরকম একটা গুহায় নামলাম। তবে গুহা এখনও পর্যন্ত যে কোটায় গেছে আপনারা জানেন, আমি আর শিবাজি গেছিলাম শ্রীলঙ্কায় নীলদিয়া পুকুনা। ওটা ছিল সবথেকে টাফেস্ট। যদি সেই ভিডিও না দেখে থাকেন আমাদের চ্যানেলে সেই ভিডিও আছে। গুহার একটা এরকম ছিদ্র আছে যেখান দিয়ে ন্যাচারাল লাইটটা পার্টিকুলার এই জায়গাটাতেই আসছে আর কি, ন্যাচারাল লাইটটা। আর এইদিকের এই পথটা আবার চলে গেছে সামনের দিকে যাওয়ার জন্যে। গুহাটা যে অনেকটা বড় ছিল সেটা না, তবে কিন্তু বেশ চ্যালেঞ্জিং। বিশেষ করে আমি আমার ওই পা ভাঙার পর প্রথম এরকম একা একা একটা গুহার মধ্যে ট্রেক করলাম। শিবাজি থাকলে তো এইসব ব্যাপারে শিবাজির মহা উৎসাহ, আগে যেত, একটা অন্যরকম ব্যাপার ছিল সেটা। শিবাজিকে মিস করলাম কিন্তু ভালোও লাগলো, নিজের ওপর কনফিডেন্স আরেকটু বাড়লো। সবাই দারুণ মজা করছেন এখানে লোকাল ড্রেস পরে। আর এদিক দিয়ে এক্সিট। মাসুমাই কেভ দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম। মনোজদা, আমাদের পরের ডেস্টিনেশন কোথায়? পরের ডেস্টিনেশন সোবার। ওই সেই রিভার সাইড ক্যাম্প বলছিল সেখানে তো? ঠিক আছে, আমরা এবার সেখানে যাচ্ছি। এই সোরা মানে যেটা চেরাপুঞ্জি নামেই আমরা জানি আর কি। আমাদের ছোটোবেলায় জানতাম যে চেরাপুঞ্জি হচ্ছে বিশ্বের সবথেকে বেশি যেখানে বৃষ্টি হয় সেই জায়গা। এখন অবশ্য স্থান পরিবর্তন হয়েছে, কিন্তু যাই হোক, কলোনিয়াল যুগের আগে এই সোরা কিন্তু একটা ট্রেডিং সেন্টার ছিল। ট্রেডিং সেন্টার বলতে ওই লেবু, কমলা লেবু, পান পাতা, এসব জিনিস এখানে বেচা কেনা হতো। এবং আসাম থেকে, তারপরে বাংলাদেশ থেকে মানুষজন তাদের পসরা নিয়ে এখানে আসতেন। তারপরে 19 শতকে যখন ব্রিটিশরা এখানে এলো তখন এখানে আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু হলো। মানে ব্রিটিশদের সাথে সাথে মিশনারিরাও এখানে এলেন। এবং ব্রিটিশদের তো জানেনই, যে জায়গায় যায় আর কি, যখনই ওদের দেশের মতো একটা পরিবেশ পায় আর কি, সেখানেই মোটামুটি অফিস কাছারি বাসস্থান বানিয়ে সেই জায়গায় থাকে আর কি। তা সেই সময় 19 শতাব্দীতে এটা কিন্তু ব্রিটিশদের অ্যাডমিনিস্ট্রেশনেরও একটা জায়গা ছিল। এই যে মিশনারিদের কথা বললাম না, এই ব্যাপারে সবথেকে অগ্রগণ্য যার নাম সবার প্রথমে আসেন, সে ভদ্রলোকের নাম হচ্ছে টমাস জোন্স। উনি 1840 সালে এখানে আসেন এবং উনি কিন্তু প্রথম এই খাসি যে ল্যাঙ্গুয়েজ সেখানে রোমান হরফের প্রবর্তন করেন। এছাড়া এই অঞ্চলে শিক্ষা দীক্ষা, প্রিন্টিং, এই ব্যাপারগুলোতে ওনার ভূমিকা কিন্তু অনস্বীকার্য। সামনে এই যে ওয়ারিও ব্রিজ, নিচ দিয়ে নদীটা বয়ে গেছে। আমরা এখানে গাড়িটাই পার্কিংয়ে রাখলাম, এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। এবার আমরা নিচে হেঁটে হেঁটে যাবো আর কি, দেখতে যে রিভার সাইড ক্যাম্পের কী ব্যবস্থা আছে, কোথায় কী আছে সেগুলো দেখে গিয়ে তারপরে আমরা একটা থাকার জায়গা ঠিক করব। ঢোকার ঠিকই মুখেই এখানে এন্ট্রি ফির জন্য টিকিট আছে 30%। আচ্ছা, এবার মনোজদা বললো যে না আমরা এখানে থাকতে চাই। সেই শুনে উনি আবার কাউকে একটা ফোন করছে, দেখা যাক। এখানে আমাদের টিকিট কাটতেই হলো। এখানের ওই মহিলা কাকে ফোন করলো, ফোন করে বলছে এখানে নাকি ক্যাম্পিং করার জায়গা নেই। তা আমি আর মনোজদা ঠিক করলাম এসছি যখন তখন তো দেখবো। তো বললাম ঠিক আছে, এন্ট্রি ফির টিকিটই দিন দুটো কেটে নিচে গিয়ে আগে একবার সরজমিনে তদন্ত করে ব্যাপারটা দেখে আসি। একটা পরিত্যক্ত দোলনা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে আছে, একটা নৌকা রাখা আছে, আর ওদিকে কতগুলো রং বেরঙের নৌকা।
ও ছিপ ফেলে বসে আছে সবাই, বেশ মাছ ধরা চলছে। এই হচ্ছে একটা রিভার সাইড ক্যাম্প, সোলার প্যানেল আছে দুটো, আর কোয়েচার ছোট ছোট যে টেন্টগুলো হয়। আচ্ছা, যেটা শেষমেশ হলো 600 টাকা করে পার পার্সন। এখানে থাকার জন্য শুধু চার্জ লাগবে, আর খাওয়া দাওয়া সব সময় আপনাকে ওই ওপরে উঠে আর কি, ওই সিঁড়িটা যেদিক দিয়ে নেমে এলাম ওদিক দিয়ে উঠে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। একদমই বেসিক ব্যবস্থা। তবে আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের অনেককেই আমি দেখেছি এখন এটা রিভার সাইড ক্যাম্পিং একটা জনপ্রিয় আর কি ব্যাপার আর কি, অনেককেই দেখে করতে। কাজেই সেটা আপনারা জানেন যে এখানে এরকমই হয়। সব মিলিয়ে ব্যাপারটা মন্দ না। ওই যে আমাদের ক্যাম্পটা দেখা যাচ্ছে ব্রিজের ওপর থেকে। না, মনোজদা এখন এই যে উঠে এলো, আর বারে বারে এখানে এসে খাওয়ার দাওয়ার নিচে পৌঁছে দিয়ে যায় কিনা সেসব খোঁজ খবর করলো। এখানে অ্যাকচুয়ালি কোনো খাওয়ার দাওয়ার সে অর্থে কিছু নেই। আপনি যদি আসেন নিজের মতো করে, ধরুন ম্যাগি, কিছু ফল, ডিম সেদ্ধ, এইসব নিজেরা নিজেদের মতো অ্যারেঞ্জ করে নিয়ে আসলে তবেই কিন্তু এখানে ক্যাম্পিং করতে আপনাদের সুবিধা হবে। নাহলে এখানে ওই চিপস, কোল্ড ড্রিঙ্কস, এর বাইরে বিস্কুটের প্যাকেট ছোটোখাটো দু একটা পেতে পারেন, এর বাইরে কিন্তু কোনো খাবার দাবার নেই। মনোজদা সেই জন্যে আপাতত রণে ভঙ্গ দিল, বললো চেরাপুঞ্জি চল। আমরা তো সবার রিভার সাইড ক্যাম্পে থাকলাম না, কেন সেটা তো বললাম। তা যাওয়ার পথে আমরা একটা জায়গায় চা খাওয়ার জন্য দাঁড়ালাম আর কি। এখানে আমাদের এক এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য, ওনার নাম হ্যাঁ, ওনার সঙ্গে আলাপ হলো এবং উনি যথারীতি শিবাজির খোঁজ করছিলেন যে দাদা কোথায়। সেটাই স্বাভাবিক। কিন্তু আমি ওনাকে বললাম যে আসলে আমি এবার ঠিক ঘোরার প্ল্যান করে বা ব্লগ বানানোর প্ল্যান করে এখানে আসিনি, আমার আসার উদ্দেশ্য ছিল স্করপিয়ন্সের প্রোগ্রাম দেখা। উনি তাই শুনে বললেন সবারই তো একই ব্যাপার, আমিও তো স্করপিয়ন দেখবো বলে এসেছি। শিলংয়ে অর্ধেক লোকই তাই এসছে। কালকে আমাদের সাথে প্রচুর লোকের আলাপ হয়েছে যারা স্করপিয়ন্সের প্রোগ্রাম দেখবার জন্য এসছে। আচ্ছা, সবাই একই কথা ঘুরে চলে যায় আর কি। হ্যাঁ, যখন এসছি, যখন সব কিছু বুকিং টুকিং যখন করা আছে, ট্রেনের টিকিট, ফ্লাইট, সেগুলো নষ্ট করে কী লাভ আর কি। লাভ নেই। এখানে যে রেস্টুরেন্টটা, সেখানে খাবার দিতে অনেকটা দেরি হবে। আমরা ভাবলাম যে একটু এগিয়ে যাই, আমাদের একটা হোমস্টেও খুঁজে বার করতে হবে, সেখানে থাকবো। দেখি সেটা কোন জায়গা। এটা এসে একটা জায়গায় দাঁড়ালাম আর কি, এই ফুটবলের মতো এই ব্যাপারটা, এটাকে ক্রস করেই এখানে ছোটো ছোটো রোড সাইড দোকান আছে ফাস্টফুডের। দেখি এখানে কী পাওয়া যায়। এই ছোট্ট একটা ফুড জয়েন্ট, বাহ, দেয়ালে বেশ সুন্দর ছবি টবি আঁকা, মিষ্টি আছে, ভাবা যায় না। এই মালাই চপগুলো নিয়ে এলাম। ভালো, এখানে একটা লোকাল, এটা খাসি দোকান নিতে একটা নিশ্চয়ই, সেই একটা দোকানে মিষ্টি খাচ্ছি, ভালো, কিন্তু যথেষ্ট ভালো মালাই চপ। আপাতত এই হোটেলটাতে এসে উঠলাম। এই ঢুকে একটা সুন্দর বসার জায়গা আছে এখানে করিডোর ধরে একটু এগিয়ে এই ডান দিকে ঘুরলে যে রুমটা আমি আর মনোজদা থাকবো, এটা একটা মালপত্র রাখার জন্য জায়গা আছে, একটা সোফা আছে, এখানে একটা ওয়ার্ডরোব আছে, আয়না আছে, আর এই হচ্ছে টুইন বেড। বেসিক ব্যবস্থা, কিন্তু মন্দ না, ভালোই। এই হচ্ছে ওয়াশরুম, এটাও একটু ছোট হলো, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকই আছে। গিজার আছে, শাওয়ার আছে, একটা টাওয়েল দেওয়া আছে, টাওয়েল আরেকটা ছেড়ে নিতে হবে, বাকি একটা এখানে কোনো একটা ডাস্টবিনও দেওয়া আছে। এই রুমটা আমাদের 2500 টাকা পড়লো আর কি মোট, ব্রেকফাস্ট সহ দুজনের জন্য। সুপ্রভাত, আজকে 23 তারিখ, আজকে আমাদের ফিরে যাওয়ার দিন। আজকে রাত্রি 9টায় আমাদের গৌহাটি থেকে কলকাতার ফ্লাইট, আমরা আরেকটু পরেই বেরোবো। কালকে রাত্রে আমরা
চেরাপুঞ্জি ফিরে এসেছিলাম। আমাদের সোবারে রিভার ক্যাম্প করার কথা ছিল, কিন্তু কিছু অসুবিধার কারণে সেটা করা হয়নি। কালকে রাত্রে আমরা এসে এই হোমস্টে বা রিসর্ট এখানে ছিলাম আর কি। দেখুন এই জায়গা সামনের দিকে একটা জায়গা আছে, ওখানে একটা বসার জায়গায় আছে, সেটা আমি কালকে সন্ধেবেলা দেখিয়েছি। আর ওখানেও থাকার জন্যে 4টে রুম আছে। এদিকটার ভিউ হচ্ছে, আমার ঠিক সামনে হচ্ছে রামকৃষ্ণ মিশন স্কুল শহরার, যেটা ওই একদম সোজাসুজি আমরা সেখানে গেছিলাম। থাকার জন্যে এটা কিন্তু একটা দারুণ অপশান চেরাপুঞ্জিতে আসলে। আমরা আবার এই সোহরা রোড ধরে শিলংয়ের দিকেই যাচ্ছি। আর আজকে আমাদের আরও কিছু জায়গায় যাওয়ার প্ল্যান আছে। হ্যাঁ, আমাদের কোন জায়গায় যাচ্ছি? প্রথম যাচ্ছি মাফলাং সেক্রেট ফরেস্ট। ওটা এখান থেকে অ্যারাউন্ড 1.5 আওয়ার্স লাগবে। আচ্ছা, এই যে জায়গাটা, এখানে একটা টিকিট কাউন্টার আছে। মনোজদা সেখানে সেক্রেট ফরেস্টে যেতে গেলে এখান থেকে টিকিটটা কাটতে হয় আর কি। কত করে মনোজদা টিকিট? টোটাল 460। হ্যাঁ, এখানে এই ফরেস্টে একটা ওয়াক হয়, ওই আধ ঘন্টা 45 মিনিট মতো, দুটো হয় অ্যাকচুয়ালি। একটা একটু লং ট্রেল একটা ওয়াক হয়, সেটা আরেকটু, সেটা ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো। আর এটা হচ্ছে ওই 45 মিনিট মতো। এই জঙ্গলে কিন্তু আপনি গাইড ছাড়া ঢুকতে পারবেন না, প্রবেশ নিষেধ, গাইড আপনাকে নিতেই হবে। আচ্ছা, এই মাফলাং সেক্রেট ফরেস্ট, কতগুলো বেসিক তথ্য দিয়ে রাখি এর সম্পর্কে। এই ফরেস্টটা মোটামুটি 192 একর জমি নিয়ে এই ফরেস্টটা আছে। আর এখানকার লোকাল যে খাসি ট্রাইব, তারা বিগত 800 বছর ধরে এই জঙ্গলের রক্ষণাবেক্ষণ করছেন। আমাদের যেমন বনদেবী থাকে আর কি, থাকেন, এখানেও তেমন একজন বনদেবী আছেন, যার নাম হচ্ছে লাবাসা। এখানকার লোকাল জনজাতি মনে করে যে উনি যে কোনো অশুভ শক্তির হাত থেকে এই জঙ্গলকে রক্ষা করেন। এটা অনেকে বিশ্বাস করেন যে সেই দেবী কখনো লেপার্ড বা কখনো সাপের রূপ ধরেও এই জঙ্গলকে রক্ষা করে থাকেন। এটা একটা পবিত্র জঙ্গল এই জনজাতির কাছে, লোকাল মানুষদের কাছে। আরেকটা ব্যাপার, এই জঙ্গলে কিছু রীতিনীতি আছে। তার মধ্যে একটা হলো, আপনি কিন্তু এখান থেকে কোনো জিনিস নিয়ে বাইরে যেতে পারবেন না। মানে একটা গাছের পাতাও না, একটা ছোট পাথরও না। বলে যে, মানে এটা লোককথা, বলে যে এই কাজ করলে আপনি নাকি দেবীর অভিশাপের মুখে পড়তে পারেন। সেই জন্যে লোকাল মানুষরা এখান থেকে কোনো কিছু নিয়ে যান না। আসুন আমরা এবার ঢুকবো ওইদিকে পথটা। এখানে গাইডের রেট হচ্ছে 350 টাকা, আমাদের দুজনের 60 টাকা, এবং গাড়ি পার্কিংয়ের জন্য আরও 50 টাকা এইটা লাগবে। এই যে এখানে একটা কাঠের তৈরি বোর্ড লাগানো আছে, মাওফালং সেক্রেট ফরেস্ট। আর এদিক দিয়ে আমরা যাব। এখানে এই ক্যামেরার জন্যে 100 টাকা করে চার্জ লাগে। এই যে আমাদের যে গাইড, সে এখানে একটা ব্রিফিং করছে। Second part, and that is the third part. So the first and the third, they don't allow anyone to enter. এই যে আমার সামনে যে মোনোলিথিক স্টোনগুলো আছে, এটা আগে এই জায়গাটা রিচুয়ালের জন্য ব্যবহার করা হতো। মানে এখানকার স্থানীয় মানুষজন জঙ্গলে ঢোকার আগে দেবতার অনুমতি নিয়ে তবে প্রবেশ করতেন। ওনার নেতৃত্বে আমরা ঢুকছি। এটা হচ্ছে লিলি কোবরা, একটা পয়জনাস প্ল্যান্ট। যে মুখটার এখানটা বেশ সাপের ফোনার মতো, আর ওপরটা এরকম। আমাদের এই গাইড, যে রুদ্রাক্ষ, যে গাছটা 400 বছরের পুরনো একটা রুদ্রাক্ষ গাছ দেখলাম, তার পাশ দিয়ে এলাম। সেখানে দাঁড়িয়ে রুদ্রাক্ষ সম্বন্ধে অনেক রকম কথা বললো, যেগুলোর অনেকগুলোই আমি জানতাম না। কিছু আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে পরে। অরিজিনাল রুদ্রাক্ষ দেখালো আমাদেরকে আমাদের যে গাইড। ওগুলো 3 মুখী রুদ্রাক্ষ ছিল, যেটা আমি স্ক্রিনে দেখালাম এক্ষুনি আর কি। এই যে সামনে যে মোনোলিথিক স্টোনগুলো এরকম পড়ে আছে দেখতে পাচ্ছেন, এগুলো এককালে
এটা একটা টেবিল ছিল। জঙ্গলে ঢোকার আগে এখানে বসে সবাই মিলে মিটিং করতো, মিলিয়ে নিত সব জিনিসপত্র ঠিক আছে কি না। কেননা একবার এই পয়েন্টটা ক্রস করে জঙ্গলে ঢুকে গেলে কিন্তু আর ফিরে আসা যেত না, তাতে দেবতার রুষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে এইবার আমরা আস্তে আস্তে এই জায়গাটা ক্রস করে মেন জায়গার দিকে এগিয়ে যাব। যে বড় একটা গাছ দেখতে পাচ্ছেন, এই যে পড়ে গেছে, এটা 2020 সালে পড়েছে এই গাছটা। এই গাছটা পড়েছে তার কারণ এই গাছটার অনেক বয়স হয়ে গেছিলো। এ বলছে আমাদের গাইড অ্যাপ্রক্সিমেটলি 500-600 বছরের পুরনো এটা গাছ। সেদিনকে বাজারে আমরা যেটা স্ট্রবেরি বলে যেটা খাচ্ছিলাম না, অ্যাকচুয়ালি সেটা স্ট্রবেরি না, সেটা ছিল বেবেরি। আর এই গাছটা হচ্ছে সেই বেবেরি গাছ। পড়ে যাওয়া এই গাছটার পাশেই এই যে জায়গাটা, এটা হচ্ছে মেন রিচুয়ালের জায়গা ছিল। এখানে পুরোহিতরা এবং রাজ পরিবারের মানুষজন এই রিচুয়ালে অংশ নিতেন। এই জায়গাটাতেই রাজা এখানে নিজের হাতে পশু বলি দিতেন, সেই সব প্রথাগুলো ছিল। তবে 1950 সালের পরে আর এখানে কোনো অজানা কারণে এই রিচুয়ালটা কিন্তু আর হয় না। এই যে ওই জায়গা থেকে এখানে দড়ি দিয়ে এই যে বাউন্ডারি করা আছে, এখানে মেনটেন্যান্সের কাজ চলছে, তাই ফুল ট্রেক যেটা হয় আর কি সেটা এখন আর করা যাবে না। এই অবধি আপনি যেতে পারবেন, দড়ি দেওয়া আছে, প্লাস সামনেই ডালগুলো ফেলে এটা বন্ধ করা আছে আর কি। সুন্দর জঙ্গল, দারুণ পরিবেশ, অনেক কিছু জানতে পারলাম লোকাল ইতিহাস সম্বন্ধে, কালচার সম্বন্ধে, গাছপালা সম্বন্ধে। দারুণ একটা ট্যুর, আপনারা আসলে এটা অবশ্যই করবেন, ভালো লাগবে। এই রুদ্রাক্ষ জেনারেলি এখান থেকে যেগুলো আমি শুনছিলাম তার মধ্যে কিছু কিছু জানি, অনেক কিছুই জানি না। যেমন রুদ্রাক্ষ একমুখী থেকে 21মুখী পর্যন্ত হয় আর কি। এবং একমুখী রুদ্রাক্ষ যেটা সব থেকে পাওয়ারফুল রুদ্রাক্ষ আর কি, বলছে সব থেকে ভ্যালুয়েবল, সেটা স্বয়ং মহাদেব পড়েন আর কি। আর দুমুখী রুদ্রাক্ষ তার সঙ্গে ওই হর পার্বতী স্বামী স্ত্রী যেরকমই ভাবুন সেই ব্যাপারটা জড়িয়ে আছে আর কি। আর তিনমুখী রুদ্রাক্ষ বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরকমভাবে ও আরও এই ব্যাপারগুলোকে এক্সপ্লেন করেছিল আর কি। সেটা একটা আমার জন্য দারুণ নলেজ। আর আরেকটা জিনিস বললো যে কী করে আপনারা চিনবেন যে রুদ্রাক্ষ হচ্ছে এটা আসল রুদ্রাক্ষ। বললো তার একটাই সিম্পল খুব সহজ পদ্ধতি, যদি রুদ্রাক্ষটা জলের মধ্যে ডুবে যায় তাহলে সেটা জানবেন যে অরিজিনাল, আর যদি ফ্লোটিং অবস্থায় থাকে তাহলে সেটা অরিজিনাল না। তবে ও তার সঙ্গে এটাও বলল যে যারা রুদ্রাক্ষ পড়েন আর কি, গলায় ধারণ করেন, পড়েন বলবো না, তারা কিন্তু এটা দীর্ঘ কয়েক বছর এটা পড়ে থাকলে তখন নাকি সেটা আর জলের মধ্যে ডোবে না, সেটা ভেসে যায়। তার কারণ বলছে ওই যে রুদ্রাক্ষের যে পাওয়ারটা থাকে সেটা যে পড়ছে তার মধ্যে চলে যায়, সেই জন্যই রুদ্রাক্ষ হালকা হয়ে যায়। তখন লাবাসাকে বোধহয় বনদেবী বলেছিলাম, মানে আমাদের যেহেতু বনদেবী আছে সেটা আমি ভেবেছিলাম। তবে এখানে এসে মনোদা যা শুনলাম লাবাসা পুরুষ, লাবাসা পুরুষ, কখনো পুরুষ কখনো মহিলা, কখনো একটা এমন আত্মা যার কোনো জেন্ডার নেই। অ্যাকচুয়ালি তাই হওয়া উচিত। পরম ব্রহ্ম বা যেটাই হয়ে থাক, যে সুপ্রিম পাওয়ার মনোদা, তার সেই পাওয়ার এক্সিস্ট করলে তার কোনো জেন্ডার থাকবে না এবং তার কোনো রিলিজিয়ান থাকবে না, সেটাই ঠিক। এগুলো বাকি সব জিনিসগুলো আমাদের মানুষের সৃষ্টি করা, নিজের মনের মতো করে, নিজের পছন্দ মতো করে আমরা এগুলো বানিয়ে নিয়েছি, সেগুলো চলছে দীর্ঘদিন ধরে। এই স্যাক্রেড ফরেস্টের ঠিক উল্টো দিকে সেখান থেকে বেরিয়ে এসে এখানে একটা খাসি হেরিটেজ ভিলেজ আছে। আমার মনে হয় এটা মডার্ন, সাজানো, ন্যাচারাল না। তা এখানে টিকিট কাউন্টার আছে, দেখি কত করে টিকিট লাগবে। এই যে তাদের থাকার জায়গা,
কীরকম হতো সেরকম একটা বানানো আছে। উপরের এই কাজগুলো কিন্তু সব কাঠের পুরোটাই, আর এখানের ওয়ালগুলো সবই লাইমস্টোনের। ওপেন গ্রাউন্ড, অনেকটা যাকে আমরা অ্যাম্পি থিয়েটার বলি আর কি, সেরকম। আমার মনে হয় এখানে লোকাল উৎসব অনুষ্ঠান এগুলো এখানে হয়। ওই সামনের দিকটায় বসার জন্য জায়গা আছে, আর এছাড়া তো ধাপে ধাপে যেরকম অ্যাম্পি থিয়েটার স্টেপ বাই স্টেপ থাকে সেরকম জায়গাও আছে। আর এদিকটা তো আরও এরকম কিছু ট্র্যাডিশনাল হাট করা আছে আর কি। উপরে যেমন খড়ের ছাউনি সে তো ঠিক আছে, পুরোটাই এটা কিন্তু ওই যেগুলোকে আমরা বেড়া বলি বা চাটাই বলি সেইটা দিয়েই কিন্তু করা। এই হচ্ছে দরজা, ঢোকা যাবে না, তালা দিয়ে আছে। এই হচ্ছে পুরনো যে হাটগুলো হতো তার নিদর্শন। এই নিচে এরকম খুঁটি পুঁতে তার ওপর কিন্তু এইটা করা আছে। লোকাল মানুষজন আগে কিভাবে বসবাস করতেন তার একটা আইডিয়া আপনারা এই জায়গাটায় আসলে পাবেন আর কি। যদিও কোনো জায়গায় আমি ঢুকতে পারলাম না, যদি এখানে একটা ঘরকে এরকম পুরনো সংগ্রহশালা হিসেবে, মানে সেই সময়ের ব্যবহৃত জিনিসপত্র, এটা আমি অনেক জায়গাতে দেখেওছি, সেরকম হলে ব্যাপারটা আরেকটু কমপ্লিট হতো বলে আমার মনে হয়। এই মোনোলিথিক স্টোন এগুলো কিন্তু এই সারা মেঘালয়ে আপনি ছড়িয়ে ছিটে পাবেন আর কি। এর আগে আমি শিবাজি যখন এসেছিলাম তখনও আপনাদেরকে দেখিয়েছিলাম এরকম একটা জায়গা। এই মোনোলিথিক স্টোনের যেগুলো উঁচু সেগুলোকে পুরুষ হিসেবে পরিগণিত করা হয়, আর অপেক্ষাকৃত যেগুলো ছোট সেগুলো হচ্ছে ফিমেল, স্ত্রী। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলা হয়নি, আপনারা যারা শিলং থেকে আসবেন, এই জায়গাটা শিলং থেকে ওই 25-30 কিলোমিটার মতো সাউথ ওয়েস্ট শিলংয়ে। প্রথম দিন আমরা এসে যে রাস্তায় আমরা গেছিলাম সেই রাস্তাতেই আবার ফিরে এসে, মানে আমরা চেরাপুঞ্জি থেকে আবার এসে আবার ওয়েস্ট খাসি হিলের দিকে ঢুকে তারপরে কিন্তু এই জায়গাটা পড়বে। এবার যে জায়গাটা এলাম এটা হচ্ছে, এই জায়গাটাকে বলা হচ্ছে ডেভিড স্কট ট্রেল। এই যে এখানে একটা পোস্টার দেওয়া আছে। ট্রেলটা হচ্ছে 16 কিলোমিটারের একটা ট্রেল, সে লেখা আছে এখানে। আপনি যদি ঢুকতে যান এখানেও আপনার গাইড লাগবেই ঢোকার জন্যে, কিন্তু 16 কিলোমিটার এখন আমাদের যাওয়ার সময় নেই। অন্য কোনো পরিসরে যখন অন্য কোনো সময় আসব তখন আমরা নিশ্চয়ই এই ট্রেলটা করব। এই এদিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে এদিক দিয়ে হেঁটে যেতে হয়। এইটা আগে এককালে এখান থেকে সোজা এই ট্রেলটা গিয়ে কিন্তু চট্টগ্রামের দিকে উঠতো আর কি। সেই সময় এটা যাতায়াতের পথ হিসেবে ব্যবহার হতো। এখন আর যাওয়া যায় না, অনেকটাই হয়তো নষ্ট হয়ে গেছে। এখন এই 16 কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা করতে হয়, তাই তো? এখন তো আর পুরোটা যাওয়া যায় না। ঘড়িতে এখন 3:05, আমাদের খিদে পেয়েছে। আমরা একটা এখানে লোকাল একটা ধাবায় খাওয়াবো বলে দাঁড়ালাম। এই সামনে সর্দারজি দা ধাবা। আমরা এখানে অর্ডার দিয়েছি হচ্ছে বাটার তন্দুরি রুটি আর মটর পনির। আমরা এখন জোড়াবাট পৌঁছালাম। এই সামনে এই সোজা যদি আমরা চলে যেতাম এই বাঁদিকটা দিয়ে, তাহলে আমরা গৌহাটি চলে যেতাম এদিকটায় আর কি। আর আমরা এদিকটা যাচ্ছি একটা বিশেষ জায়গায়, একটা ইউ টার্ন নিয়ে। মনোজদা, কোথায় আমরা যাচ্ছি? জুবিন ক্ষেত্রম। ওখানে আর সমাধি করা আছে। কাজেই এত কাজ দিয়ে যখন যাচ্ছি আমি মনোজদাকে বললাম যে মনোজদা আমি এটা দেখতে চাই আর কি। এখানে লেখা আছে জুবিন ক্ষেত্রাইলেই আপনো লোকক স্বাগতম। এই মনোজদা জুবিনের সমাধিতে একটা গামছা, এখানকার যেটা ট্র্যাডিশনাল আপনারা জানেন গামোছা বলে, গামোছা বলে, হ্যাঁ, এইটা চড়াবে আর কি তার সমাধির ওপর। এই জন্য মনোজদাটা কিনে নিয়ে এসছে। বিভিন্ন জায়গায় জুবিনের অনেক ছবি, অনেক পোস্টার, কাট আউট সব টাঙানো আছে। আর এই আমার সামনে জুবিন গর্গের একটা বড় কাট আউট। এই আমার সামনে যে আঁকা ছবিটা আছে এটা এখান থেকে
একটু এগিয়ে গিয়ে একটা জায়গা ছিল, এরকম একটা পাথরের ওপর জুবিন গর্গ বসে থাকতো, সেই ছবিটাই এখানে শিল্পী এঁকেছেন। এই যে ছবিটা, এখানে লেখা আছে জিরোনি, মানে বিশ্রাম। পুরো রকস্টারদের মতোই একটা চেহারাও ছিল। সেই সময় জন বন জোভিকে যেরকম চুল দেখেছি, বা ডোর্সের জিম মরিসন, তাদের মতোই একজন রকস্টার ছিল, প্রকৃত রকস্টার। আর প্রকৃত রকস্টার হতে গেলে মানবতাবাদী হতে হয়। তা জুবিন গর্গ শুধুমাত্র ভালো শিল্পী ছিলেন, ভালো গান গাইতেন, তার বাইরেও তিনি একজন খুব ভালো মানুষ ছিলেন। তার জন্যেই কিন্তু এত এত মানুষ ওনার জন্যে এখনও শোক পালন করছেন এবং এরকম একটা জায়গা গড়ে তুলছেন। এটা বলতেই হবে একটা দারুণ কাজ। আর এই হচ্ছে সমাধিস্থলটা, প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন। ওই হচ্ছে সামনে সমাধিস্থল। এখানে বহু মানুষ ওই মানত করলে যেরকম বাঁধে না, সেরকম জুবিনের জন্য গামোছা, সেটা এখানে বাঁধছে। মনোজদাও বাঁধবে। আমাদের তরফ থেকে মনোজদা। এই প্রদীপ, ফুল, এই ধূপকাঠি জ্বালিয়ে এই জায়গাটাকে দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন এনারা। লেখা আছে জয় জেজি, মানে জুবিন গর্গ। এখানে সবাই রীতিমতো বলতে পারেন ভগবানের কাছে যেরকম প্রার্থনা করেন, ঠিক সেরকম ব্যাপারটা আমি এখানে অনুভব করছি। এখন বাজে সন্ধ্যে 7:30 আর আমরা গুয়াহাটি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। আমাদের এই সংক্ষিপ্ত মেঘালয় ট্যুর এখানে আজকে শেষ হলো। আমরা এরপরে ফিরে যাব আমাদের বাড়িতে। কেমন লাগলো আপনাদের এই ট্যুরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গতকাল আমাদের যে শিডিউল ট্যুর ছিল সেটা আমরা করতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও আমরা অনেকগুলো জায়গা এক্সপ্লোর করেছি, অনেক নতুন নতুন জায়গা খুঁজে পেয়েছি। সব মিলিয়ে কিন্তু দারুণ একটা সময় কাটালাম। ওই যে বলে না, যার শেষ ভালো তার সব ভালো, শেষটাও ভালো হয়েছে আজকে। সব মিলিয়ে দারুণ একটা ট্যুর আমরা কাটালাম। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। শুভরাত্রি। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড়গড়ি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।